হ্যালো বাবা। জি স্যার, রেকর্ডিং শুরু হয়েছে। আপনি সময় রেডি হয়ে যাও। ক্লাস শুরু করতে পারেন স্যার, রেকর্ডিং রেডি হয়েছে। ঠিক আছে, আমি শুরু করে দিচ্ছি। আগত সকল চিকিৎসকবৃন্দকে হোমিও ডাইজেস্টের পক্ষ থেকে আমি স্বাগত জানাই এবং আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানাই। এটা করতে হবে। আজকে যে আলোচনাটা আমি করতে চলেছি এটা অ্যাকচুয়ালি খুব ইম্পর্টেন্ট আলোচনা, এবং বিশেষ করে জুনিয়র চিকিৎসকদের কাছে আমার আহ্বান, আমার আজকে প্রতিটি ওয়ার্ড আপনারা খেয়াল করুন। আমি কিন্তু শব্দ চয়নের ব্যাপারে খুব সতর্ক। এইটা সতর্কতাটা এসছে আমার ডাক্তার জেন কাঞ্জিলারের লেখা পড়ে। ভীষণ সতর্ক এবং খুব কষা শুনি সেইটা এসে গেছে, কিছুটা এসছে আমার গুরু ডাক্তার তপন কাঞ্জিলারের লেখা থেকে। তারও এরকম কষাসনেস আছে, সেই কষাসনেসটা আমরা খেয়াল করে রাখছি। আজকে আমরা আলোচনা যেটা করছিলাম আগের থেকে, এটা মনে হয় চতুর্থ কি পঞ্চম পর্ব হবে খুব সম্ভবত। সেটা যে ভ্যারাইটিস অফ হোমিওপ্যাথি, হোমিওপ্যাথির প্রকারভেদ। আর এই কথাটা বললেই তো অনেকের মাথায় ইয়ে, হোমিওপ্যাথিতে একটাই প্রকারভেদ কেন? প্রকারভেদের জিনিস তো গন্ডগোলটা, গন্ডগোল তো প্রকারভেদের জন্য, অন্য কিচ্ছু না। এবং আমরা এখনো মনে করি সিঙ্গেল মেডিসিন মিনিমাম ডোজ দিলেও হোমিওপ্যাথি হয় না, সেটা আমি আলোচনা করব। আগের দিন আলোচনা করেছি কিরকম, যারা অর্গানন মানেন না কিন্তু তারা গবেষক, তারা বইপত্র লিখেছেন, তাদের অনুভবী অনেক আছেন, তারা স্বনামধন্য চিকিৎসক এরকম অনেকেই আছে। আমরা চিকিৎসাটা দেখব অর্গানন সম্মত কি, কারণ এটাই আমাদের প্যারামিটার। সে যে যত বড়ই লোক হোক, অর্গাননের ঊর্ধ্বে নয়। এবং হ্যানিম্যানের হচ্ছে অর্গানন হচ্ছে শ্রেষ্ঠ লেখা, এবং শ্রেষ্ঠ এবং কঠিনতম লেখা। এবং আমি অকপটে স্বীকার করছি, আজও পড়লে, এখন আমি লেখালেখি করছি অর্গাননের উপর, লেখালেখি করছি কিছু, আজও পড়লে বারে বারই মনে হয় এই ওয়ার্ডটা শেখা হয়নি বা এই জায়গাটা শিখতে পারিনি। এটা কিন্তু থেকেই যাবে। এবং আপনাদের জুনিয়রদের ভিত তৈরির জন্য একটা কথাই বলি, অর্গাননটা বেশি পড়ুন। এখন এখন অর্গানন বেশি পড়বেন, মেটেরিয়া থাকবে, তারপরে হচ্ছে রেপার্টারি। কয়েক বছর পরে যখন বুঝবেন যে আপনি দক্ষতা অর্জন করেছেন, তখন কিন্তু উল্টোটা হয়ে যাবে। তখন কি হবে, মেটেরিয়া আগে হবে, তারপরে হচ্ছে আপনার অর্গানন, তারপরে রেপার্টারি, রেপার্টারিটা শেষে চলে যাবে। এইটা কিন্তু বললেই অনেকে মানতে পারবেন, কিন্তু এটাই বাস্তবতা। আপনাকে গাইডলাইন দেবে অর্গানন বা ফিলোসফি। এবং আমাদের যে হোমিওপ্যাথি, যেটা ইন্ডাকটিভ ফিলোসফির উপর এটা দাঁড়িয়ে আছে। ইন্ডাকটিভ ফিলোসফি অত গ্রো অর্থে না গিয়ে একটা সহজ কথায় বলে দিই, যে প্রতিটি ক্ষেত্রে প্রতিটি পদে পর্যবেক্ষণ এবং যুক্তি এবং তার ফলাফল, এইগুলোকে বিশ্লেষণ করে আমরা কি করছি না, আমরা সিদ্ধান্তে আসছি। এই যে সিদ্ধান্তে আসার যে পদ্ধতিটা, যেটা এইটা কিন্তু ইন্ডাকটিভ লজিক, এবং এইটার উপর দাঁড়িয়ে আছে। ফলে আপনি যা কিছুই করেন না কেন, লজিক যদি আপনাকে পারমিট না করে, তাহলে সেইটা করার কোনো মূল্য নেই। সে যত বাজারে যতই তার মূল্য থাক, হোমিওপ্যাথিকেই তার কোনো মূল্য নেই। এই জায়গাটাই আমরা বলতে চাইছি। তাহলে এবার দেখা যাক কি, এই যে কিছু চিকিৎসক আছেন যারা অর্গাননকে আংশিক মানেন, এই যে চিকিৎসকদের সম্বন্ধে যে আলোচনা করছি, এরা সিঙ্গেল মেডিসিন দেন, মিনিমাম ডোজও দেন, এবং নাম করা লোকের মধ্যে আছে, আমি একজনের নাম বললে চমকে যাবে, কবিস্টার। আমি ইন্ডিয়ার নাম আর করবো না, কারণ আমার সঙ্গে অনেক ঝামেলা তাদের হয়েছে। এবং একবার তাদের একদম মানে ল্যাজে গোবরে করে ছেড়ে দিয়েছিলাম একটা সেমিনারে। আমি শুধু বলেছিলাম এগুলো পলিফার্মেসি হচ্ছে। তো যাই হোক, সেটা আমি পরবর্তীকালে আসবো। এই যুক্তিগুলো জানা দরকার আছে, কারণ আমি কি বললাম, আপনি কাকে অনুগমন করছেন, এটা মূল কথা না। মূল কথা হচ্ছে আপনি হ্যানিম্যানকে অনুসরণ করছেন, কিন্তু এইটা হচ্ছে মূল বিষয়। আচ্ছা, আমার বক্তব্য কি শোনা যাচ্ছে পরিষ্কার? ক্লিয়ার স্যার, হ্যালো। একদম শুনতে পাচ্ছি আমরা। হ্যাঁ,
হ্যাঁ, এবার তাহলে কি হচ্ছে, এই যে বিখ্যাত চিকিৎসক, এই কথাটা বলার কারণটা কি? বিখ্যাত চিকিৎসক নয়, ল ল ওরিয়েন্টেড বিজ্ঞান কিন্তু আনুগত্য চায় না। আর হোমিওপ্যাথি সমাজে আনুগত্যটাই বেশি, মানে গুরুকেন্দ্রিক। গুরুর প্রয়োজন আছে, কিন্তু বিজ্ঞানের ঊর্ধ্বে গুরু নয়। ফলে এই যে হোমিওপ্যাথি শিক্ষা যেটা, এইখানে আপনারা দেখতে পাবেন কিছু কিছু চিকিৎসক আছেন, তারা সিঙ্গেল মেডিসিনই ব্যবহার করেন। কিরকম ভাবে করেন? একটু অদ্ভুত ভাবে করেন। সেটা হচ্ছে তারা 2C 1M 10M পরপর একটা ডোজ দেন। আজকে 200, কালকে 1M, তারপর দিন 10M। আবার কেউ কেউ করেন কি, এই সপ্তাহে ওই নির্দিষ্ট দিনেই 200 1M, এক সপ্তাহ বাদে দিয়ে তারা মাসের পর মাস ওয়েট করছেন এবং রুগী তাদের সারাচ্ছেন। তারা ডাটা প্রেজেন্ট করছেন, তারা মিথ্যা কথা তো বলছেন না, তারা ডাটা প্রেজেন্ট করে দেখাও আমি এই রোগ নিয়ে এসেছিল, এই রোগগুলো আমি সারিয়ে দিয়েছি। এখানে যে জায়গাটা তারা মিস করছে সেটা হচ্ছে যে এইটা প্যালিয়েশন হয়েছে না সাপ্রেশন হয়েছে না কিওর হয়েছে, এই জায়গাটা দেখাতে গেলে কিন্তু আমাদের ফলো আপ লাগবে। এবং আপনারা তো শাহিন মাহমুদের ফলো আপ বইটা পড়ছেন, আরো নতুন করে আকারে বেরিয়েছে। এই ফলো আপটা কিন্তু শুধু বই আকারই হবে না, ফলো আপ কিন্তু আরো কিছু শেখার আছে, যারা আপনারা নিজেরা যদি বুঝতে শেখেন নিজেরাই বুঝতে পারবেন। এদেরকে একে নির্দিষ্ট ছকে বাঁধা মুশকিল আছে, তবু কিছু ছক দরকার। প্রথম জীবনের ছকটা না করলে আপনি ঠিক জায়গায় পৌঁছতে পারবেন না। এইবার এই যে পদ্ধতি, যেটা আমাদের ইন্ডিয়াতে এরকম নাম করা ইয়ে আছে, এখানে দু রকম আছে। একটা হচ্ছে 2C 1M 10M, আরেকটা গ্রুপ আছে 10M 1M 2C। বড় মজার ব্যাপার, এই কথাটা আলোচনার আগে আমি আমার ক্লাস জীবনের একটা ঘটনা আপনাদের। আমাদের একজন টিচার ছিলেন, তিনি হচ্ছে অর্গাননের খুব খুব নাম করা প্রফেসর, খুবই নাম করা। তো তিনি ক্লাসে আমাদের পড়াতেন কি, লেভেল অফ ভাইটাল ফোর্স। লেভেল অফ ভাইটাল ফোর্স দিয়ে তিনি অনেকভাবে বোঝাতেন। তার বোঝানোর বক্তব্য ছিল যে লেভেল যত হায়ার, ভাইটাল লেভেলটা যত হায়ার হবে তত পোটেন্সিটা হায়ার হবে এবং সূক্ষ্ম হবে এইরকমভাবে তিনি বোঝাতেন। তা তখন সেকেন্ড ইয়ারে আমার আর কতটুকু নলেজ। তা পরবর্তী ক্লাসে সে বলছে, আগের দিনের ক্লাসটা কি সবাই বুঝেছেন? না বুঝলে আমি রিপিট করবো, এটা না বুঝলে কিন্তু হোমিওপ্যাথি ডাক্তার হতে পারবেন না। সবাই ঘাড় নাড়লো, একমাত্র আমার মতো অধম বোকা নিরেট মাথার লোক। আমি বললাম, স্যার আমি বুঝতে পারিনি। বলে, কেন বুঝতে পারেননি? তো তখন তাকে আমি প্রশ্ন করেছিলাম, স্যার আমাদের তো যে ড্রাগ প্রুভিং হয়েছে আপ টু 30 পর্যন্ত, 6, 12, 18 এবং 30 পর্যন্ত হয়েছে, এবং প্রত্যেকটা আলাদা আলাদা করে কিন্তু প্রুভিং এর এগেনস্ট সিমটম লেখা নেই। 30 পর্যন্ত যদি প্রুভিং হয়ে থাকে, তাহলে আপনি ভাইটাল এবং হ্যানিম্যান তো ভাইটাল ফোর্সকে তো কনসিডার করেই চিকিৎসাটা করেছেন। তাহলে আপনি 200 হলে পরে কোন কোন সিমটম সেই ওষুধের আন্ডারে আসবে, বা 1M যদি তার 1M হলে তাহলে ভাইটাল লেভেলটা কি হবে, ভাইটাল ফোর্সের লেভেলটা কি হবে, সেটা আগে বলুন, সেটা আমাকে বুঝিয়ে দেন। 30 পর্যন্ত প্রুভিং হয়েছে, বাকিগুলো কি, কোন ভরসাতে আপনি করবেন? এইভাবে তাকে কিছু আরো কয়েকটা প্রশ্ন করেছিলাম। তিনি কিন্তু মানে মুখটা থতমত খেয়ে গেলেন, মুখটা এত কাঁচুমাচ হয়ে গেল। ঠিক আছে, পরে আমি উত্তর দেবো। উনি ক্লাসটাই বন্ধ করে দিলেন, আর উত্তর দিতে পারেননি। এই হচ্ছে ঘটনা। আপনি যখন যুক্তি দিয়ে যখন ধরবেন, তখন তো তাকে এই কথা আপনি বলতে পারবেন না। সে তো, এইটা হচ্ছে ব্যাপার, হচ্ছে কি, হোমিওপ্যাথিতে অখণ্ড সত্তাকে ধরা হয়, সর্বক্ষেত্রে অখণ্ড সত্তাকে। এখানে ভাঙাভাঙির গল্প নাই, আর জীবন একটা প্রবাহ। এই ফিলোসফিটা যদি না বোঝেন, আপনি কেরিয়ার, আপনি মালিক নয়, আপনি কেরিয়ার। ফলে আপনার মধ্যে পূর্বপুরুষের সবকিছু বর্তমান আছে, এখনকারও বর্তমান আছে, আরো কিছু অ্যাকওয়ার্ড, মানে আপনি গ্রহণ করছেন পরিস্থিতি থেকে বা পরিবেশ থেকে গ্রহণ করছেন। এই টোটালটা মিলেই হচ্ছে আমি। এবং এটা মিথ্যে নয়। আজকাল যে আধুনিক জিন তত্ত্ব সেটা বলছে তো, লেটেন্ট কন্ডিশন, অ্যাক্টিভ কন্ডিশন, তারা তো বলছে। এটা তো হ্যানিম্যানের মানে কি বলবো, গল্প নয় তো। তাহলে এই যে ব্যাপারটা কি, এইখানে তাদের একটা বক্তব্য হয়েছিল কি, যে আমি পরবর্তীকালে আসছি আমাদের নাম করা আরেকজনের কাছে মার খেতে খেতে বেঁচে গেছি। তার
দুটো ছেলে আমাকে বার করে দিয়ে বলছে, অমর সরে যাও, সব ওরা মানবে না। আমরা তোমরা তাহলে মানো? বলে আমরা এখন বুঝতে পারছি, তোমার কথা বলে শুনে আমরা বুঝতে পারছি, আমাদের মনে সংশয় ছিল, বলতে পারি, স্যারের কাছে বহুদিন শিখছি তো বলতে পারি। এবং তাদের বক্তব্যটা হচ্ছে কি, এই যে যারা মানে আর কি দেন, এই যে বলছি আমি, যারা 2C1M 10M যারা দেন, তাদের বক্তব্যটা হচ্ছে কি, যে মানুষ যে কষ্টগুলো যেগুলো বলে, সেই কষ্টগুলো ফিজিক্যাল লেভেলে বলে, হায়ার লেভেলে বলতে মেন্টাল কষ্ট, সেটা কিন্তু সাধারণত আমাদের দেখতে পাই না, সেটা অনেক কম, মেন্টাল সিমটম এই জন্য আমরা কমও পাই। এই জন্য ফিজিক্যাল লেভেলটাকে আমাদের বেশ শক্তিশালী করতে হবে। সেই জন্য 200 দেওয়া হলো, 200-র পর 1M দিলে পরে কি হচ্ছে, ওই 1M এর মধ্যে 200 তো আছে, তো 200 শক্তি তো আছে, কভার করছে তো। তারপর 10M দেওয়া হলো, তাই ভিতটা মজবুত হলো আর। এই হচ্ছে তাদের বক্তব্য। তা এগুলোকে লজিক্যালি আমাকে লড়াই করতে হচ্ছে, একা লড়াই করতে হচ্ছে, একজনের সঙ্গে নয় নিশ্চয়ই, বহু বহু ইয়ের সঙ্গে লড়াই করে। ইনি কিন্তু যার সঙ্গে লড়াই করছে, ইনি হচ্ছে আমাদের NIH এ পড়াতেন, এবং ওটা টপ গ্রেড অর্গানারের প্রফেসর। কি বলবেন আপনি, কিচ্ছু বলার দরকার নেই। এরপরে যারা আছে, হ্যাঁ, এরা হচ্ছে কি, এরা একটা কথা বলে কি, এই যে যারা করে আর কি, ওই কি বলে 10M 1M 2C, উল্টো পথে আগে কি ছিল 2C 1M 10M। এদের বক্তব্য হচ্ছে যে ওই লোয়ার লেভেলটার ভিতটা খুব জোরদার করতে হবে, তাই তাড়াতাড়ি সারবে। এই যে তাদের এরকম ভাবে ব্যাখ্যা তারা করেছে। দ্বিতীয়টা কি হচ্ছে 10M 1M 2C, এদের বক্তব্যটা একটু অদ্ভুত ব্যাপারে। এরা কি বলে, পেছন দিক থেকে যদি পোটেন্সি দিয়ে ধাক্কা দেই, তাহলে হায়ার পোটেন্সিটা দ্রুত কাজ করবে। সবই কিন্তু আরবিটারি, তাদের কাল্পনিক, এই সম্পর্কে তাদের কোনো ডাটা কিছু নেই, অথচ তারা গবেষকরা দাবি করছে। ইনিও কম জান না, ইনিও কিন্তু অত্যন্ত বিদ্বান এবং সম্মানীয় ব্যক্তি আমাদের দেশে। ফলে নাম করে আর গন্ডগোল পাকাতে চাই না, কিন্তু এই যে ঘটনাগুলো হচ্ছে, এবার আমার প্রশ্নটা হচ্ছে যেটা, এটা কতটা হোমিওপ্যাথি সম্মত। এই জায়গাটা একটা জায়গা থেকে আমি পরে ওটায় আসছি। আমি শুধু আপনাদের একটা প্রশ্ন করছি, বিভিন্ন লেভেলে তারা ভাইটাল ফোর্সকে বিভিন্ন লেভেলে তারা ভেবে নিয়েছেন, ভেবে নিয়ে এইসব কাণ্ড কারখানা করছেন, যুক্তি দিচ্ছেন, অনেক কিছু বলছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমাদের ড্রাগ প্রুভিং তো একটা মেডিসিন দিয়েই করা হয়েছে, একটা মেডিসিনের বিভিন্ন পোটেন্সি একই সঙ্গে পেশেন্টকে দেয়া, মানে প্রুভারকে দেয়া হয়নি কখনো। সেই রকম ডাটা আমাদের কাছে নেই। যে ডাটা নেই, সেই ডাটার উপর, সেই ডাটাটা আমি কল্পনা করব কেন? আমাদের তো একটাই কাজ, যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলোর সঙ্গে পেশেন্ট থেকে প্রাপ্ত ডাটা, এই দুটোর মধ্যে আমাদের সাযুজ্য ঘটাতে হবে। এইটা হচ্ছে আমাদের মূল ঘটনা। তাহলে ব্যাপার হচ্ছে কি, এইখানে তাদের বক্তব্য আরো কিছু আছে। 3টে স্তর থেকে তাড়াতাড়ি আক্রমণ করলে পরে তাড়াতাড়ি সারবে, এরকম সবই তাড়াতাড়ি। কেন হ্যানিম্যান তো বলেছেন, র্যাপিড কিওরের কথা বলেছে। দেখুন, অর্গানকে তারা মানছে, এই মানার মধ্যে গন্ডগোলটা কোথায়। এবার আসা যাক যে অ্যালোপ্যাথি পদ্ধতিতে বিভিন্ন রোগের আলাদা আলাদা নামের ভিত্তিতে তারা কি করে বিভিন্ন ওষুধ তারা দেয়। তাদের আমরা তো পলি বলি, তারা তো হোমিওপ্যাথি বলি না। আমরা তো আমরা হোমিওপ্যাথিতে যখন এই প্রাণশক্তিকে একক ধরি, তো মানে ভাইটাল ফোর্সকে, প্রাণশক্তিকে একক ধরে আমরা একটি ওষুধ দিতে পারি, আর দিতে পারি না। হ্যাঁ, ওরা একটি ওষুধই দিচ্ছে, কিন্তু এখানে একটি ওষুধে 3টি শক্তি প্রয়োগ করা হচ্ছে। তাহলে এই যে 3টি শক্তি যে প্রয়োগ করা হচ্ছে, এই 3টি শক্তি স্ফিয়ার অফ অ্যাকশন তো এক নয়। 200 যতটুকু কাজ করতে পারে, আপনাদের প্রাথমিক অভিজ্ঞতা দেখতেই পাচ্ছেন, 30 যতটুকু কাজ করতে পারে, 200 তার থেকে বেশি সাধারণত কাজ করে। এটা তো নিয়ম। যে ব্যতিক্রম অবশ্যই আছে, সেটা অন্য কথা, কিন্তু এটাই নিয়ম। তাহলে এবার কি হলো, এই যে তাহলে শক্তির যে স্বতন্ত্রতার নিয়ম অনুসারে
একটি শরীরে 3 রকম শক্তির প্রয়োগ হলো, যদিও ওষুধের নামটা এক। এই 3 রকম শক্তি যে প্রয়োগ হলে 3 রকম শক্তির মিউচুয়াল অ্যাকশন সম্পর্কে কোনো ডাটা আছে কি? কোনো ডাটা। যেমন অ্যালোপ্যাথিতে একটা মানুষের 3-4টে রোগ হলে 3-4টে মেডিসিন একসঙ্গে খেলে তার মিউচুয়াল ডাটা, তার সাইড এফেক্ট কি, যেমন নেই। এখানে তো ও প্রশ্নই আসে না। তাহলে এই জায়গাটা গন্ডগোলের জায়গা। আসুন আর একটু গন্ডগোল, আস্তে আস্তে আমি গন্ডগোলটা উদ্ভূত করছি। তাহলে ব্যাপারটা কি হচ্ছে যে এইখানে তাহলে কি হচ্ছে, এখানে ওষুধটা মেশানো হচ্ছে না, পোটেন্সিটা বিভিন্ন রকম দেওয়া হচ্ছে। তাহলে একের অধিক যখনই আপনি করছেন সেটাই তো বলি। এখানে আপনি এই জন্য এটাকে কানিং পলিফর্মেসি আমি নাম দিয়েছি, আমার এটা লেখা বেরিয়েছিল, এটা কানিং পলিফর্মেসি, কৌশলী পলিফর্মেসি। এখানে কানিং পলিফর্মেসিতে কি হচ্ছে, এখানে মেডিসিনের নামটা 3 রকম দেওয়া হচ্ছে না, একটা মেডিসিনে 3 রকম দেওয়া হচ্ছে। 3 রকম পোটেন্সি যদি কাজ করে তাহলে 3 রকমের তো 3 রকম অ্যাকশন হবে। আপনারা নিজেরা বোঝেন না, পোটেন্সির ফারাকে তাদের কাজের পার্থক্য হয়ে যায়। তাহলে এইবার প্রশ্ন হচ্ছে, এই যে আমি যে প্রশ্নটা আমি তুলেছিলাম, এই যে ভাইটাল ফোর্সের মানে ভাইটাল ফোর্স বা প্রাণ শক্তির এই লেভেল মাপার মাপকাঠিটা কি হবে, এইটা আমি স্যারকে বলেছিলাম। স্যার উত্তর দিতে পারেননি, কারণ দেওয়া তার পক্ষে সম্ভব না। কারণ আমাদের তো এই যে ইন্ডাকটিভ লজিক মূল ব্যাপারটা কি, আমরা কেস টেকিং থেকে শুরু করছি, তারপরে ইভালুয়েশন করছি, তারপরে আমরা নির্দিষ্ট নিয়মে ওষুধ প্রয়োগ করছি, তারপর ফলো আপ করছি, ফলো আপ করার পর সিদ্ধান্ত নিচ্ছি। এতগুলো কাণ্ডর পর কিন্তু আমরা সিদ্ধান্ত নিচ্ছি যে এটা সঠিক না ভুল। ফলে একটা অংশে আমি গন্ডগোল করে বা একটা অংশে আমার নিজের মনের মতন করে আমি দিয়ে আমি তাকে বলে দেবো এটা ঠিক, এটা তো সম্ভব নয়। ঠিকটা বলতে গেলে অনেকগুলো স্টেজ পেরিয়ে এসে ঠিক বলতে হবে, তবে ঠিক বলা যাবে। তাহলে এই যে প্রাণ শক্তি বিভিন্ন স্তরের যে মাপকাঠি এদের কাছে নেই। 3টি শক্তির পারস্পরিক ক্রিয়া সম্পর্কে তারা নীরব। যত দোষ অ্যালোপ্যাথি ডাক্তারদের, আয়ুর্বেদিক ডাক্তারদের, বিভিন্ন রকম ওষুধ বলে, আমাদের দোষ নাই। যদি ওষুধ খাবার পরে বৃদ্ধি হয়, তাহলে কোন শক্তির দ্বারা বৃদ্ধি হয়েছে এটা কি করে আমরা বুঝবো? 3টে তো দিয়েছে, সে কি বলে দেয়? যেমন আজকাল যে ইয়ে হয়েছে না, ফোন পে হয়েছে না, ওই যে দোকানে দোকানে দেখবেন ওই ইয়ে করে আমি টাকাটা মেটালেই বলে এত টাকা জমা পড়লো। তাহলে কি ভাইটাল ফোর্সও কি এরকম আজকাল আওয়াজ বার করে নাকি যে আমি আজকে 200-এর অ্যাগ্রাভেশন দিলাম, কেউ বললো আমি 1 mm অ্যাগ্রাভেশন দিলাম, হ্যাঁ, কেউ বললো আমি 10 mm অ্যাগ্রাভেশন দিলাম, এরকম বলে নাকি? শুনেছেন কেউ? আমি তো শুনিনি জীবনে। তাহলে এইরকম একটা, এটাও তো এক ধরনের মিশ্র প্রাচী হয়ে যাচ্ছে, মিশ্র শক্তির দ্বারা এই প্রাচীটাকে পরিচালনা করা হচ্ছে। এইবার তাহলে কি হলো, এই যে আরেকটা কথা কি, আচ্ছা সব পোটেন্সিতে কি সমান বৃদ্ধি হয়? সেটাও তো নয়। এক একটা পোটেন্সি এক এক রকম বৃদ্ধি হয়, বৃদ্ধির তীব্রতা এক এক রকম আছে। তাহলে প্রশ্ন হচ্ছে, এই যে 3টে পোটেন্সি আপনি দিলেন, এখান থেকে এই তীব্রতাটা কার সেটাও তো বলতে পারবেন না, কোনো কিছুই বলা সম্ভব নয়। সবটাই কিন্তু খিচুড়ি, এক কথায় খিচুড়ি। আর যাই হোক, ভাত নয়, ভাত ওখানে আছে বটে, ডাল ওখানে আছে বটে, ভাতও নয় ডালও নয়, ওই জন্য তোর নাম খিচুড়ি। মানে ভাতের যে মৌলিক বৈশিষ্ট্য সেটাও বলা যাবে না তাকে, ডালের যে মৌলিক পরিচিতি বা বৈশিষ্ট্য সেটাও বলা যাবে না, দুটো মিলিয়ে কিন্তু কি হচ্ছে না খিচুড়ি। তাহলে বোঝা গেল যে ডাল আর ভাত থাকলেই ভাতও হয় না, ডাল হয় না, দুটো মিশ্রণ হয়ে গেলে খিচুড়ি হয়ে গেলে নাম পাল্টে যাবে। এখানেও তো সেরকম হওয়া উচিত ছিল, সেটা হোমিওপ্যাথির নাম হবে কেন? হোমিওপ্যাথি নয় তাহলে অন্য কিছু বলুন যে আমরা এইভাবে করছি, সেটা তো তারা বলবে না, তারা হোমিওপ্যাথির নামটাই ধার নেবে। এবার হচ্ছে কি, আরোগ্য যদি হয়, তারা আরোগ্যের দাবি করছেন, হ্যাঁ তারা কিছু কিছু তো আরাম দিচ্ছেন, রোগী সেরে যাচ্ছে, তারা বলছেন তো, মিথ্যে তো নয়। রোগী তার কাছে পয়সা দিয়ে দেখাচ্ছে, এমনি দেখাচ্ছে নাকি? এই যে আরোগ্যটা, এই আরোগ্যটা হ্যানিম্যান অর্গাননের প্রথম সূত্রে কি বলেছেন না, ইজিলি কম্প্রিহেন্সিবল প্রিন্সিপালের কথাটা বলেছেন, এই তো। তাহলে এই যে ইজিলি কম্প্রিহেন্সিবল প্রিন্সিপাল, এখানে ইজিলি কম্প্রিহেন্সিবল, এটা কি সহজে বোঝা যাচ্ছে যে কোন পোটেন্সি থেকে কি হচ্ছে? আরোগ্য হচ্ছে না, অ্যাগ্রাভেশন হচ্ছে না, অ্যামুলেশন হচ্ছে, আমি বুঝতে পারছি না।
একদম মূল মৌলিক জায়গায় কিন্তু তারা ভায়োলেট করছে। কাকে করছে? অর্গাননকে ভায়োলেট করছে। এত বড় এদের সাহস, যেহেতু তারা নামকরা ব্যক্তিত্ব। আর আমার মতো নিরেট চুনোপুটি আমার কথা শুনবে কেন? আমি শুধু আপনাদের একটা কথা বলবো, অর্গানন বারে বারে পড়ুন। আমি অকপটে স্বীকার করছি আমি অর্গানন এখনো শিখতে পারি। প্রতিদিনই পড়তে গিয়ে নতুন কিছু শিখছি। এই লেখালেখির মধ্যে আছে এই কারণ, শিখবো বলে, অন্য কোনো আমার উদ্দেশ্য নেই। কেন শেখা যায়নি? কারণ হ্যানিম্যানের শ্রেষ্ঠ লেখা হচ্ছে অর্গানন। তাহলে কি হচ্ছে, এই যে প্রাণ শক্তির যে, এবার প্রাণ শক্তির ওরা বলছে আরোগ্য হয়েছে, খুব ভালো কথা, আরোগ্য হয়েছে। আরোগ্য কোন শক্তির দ্বারা হয়? গৌণ শক্তির দ্বারা হয়। এটা আপনারা তো পড়েছেন, এই 60-এর পর দেখবেন সব আছে, দেখবেন। একটু একটু দেখে নেবেন, জুনিয়রদের বলছি, প্রাইমারি অ্যাকশন, সেকেন্ডারি অ্যাকশন। তা এই যে প্রাইমারি অ্যাকশন যেটা হচ্ছে, প্রাইমারি অ্যাকশনের পর তো সেকেন্ডারি অ্যাকশনটা আসবে, যেটা থেকে আমরা ফলো আপ দেখে বুঝতে পারবো যে হ্যাঁ এটা ভালো দিকে বা আরোগ্যের দিকে যেতে চলে গেছে, বা ওই পথে আরোগ্য হবে। আরোগ্য হতে গেলে গৌণ ক্রিয়া লাগবে। এবার তারা বলছে হ্যাঁ ওইভাবে তো আরোগ্য হয়েছে। এবার বলুক, তাহলে 3টে পোটেন্সি যদি দেয় আরোগ্য, তাহলে কি হচ্ছে? আমরা একটা মেডিসিন দিলাম, দিলে পরে তার এগেনস্টে গৌণ প্রতিক্রিয়া, গৌণ ক্রিয়া হয়, হ্যাঁ, সেকেন্ডারি অ্যাকশন হয়। এটা পড়ে নেবে, 60-এর পরেই আছে। আমার আশা করছি আমি খুব একটা ভুল বলছি না, 60-এর আশেপাশে আছে। আমার তো মনে থাকে না, এইটা আমার দোষ একটা। তো এই যে গৌণ ক্রিয়াটা, এই আরোগ্যের যে দাবি করছো, এই আরোগ্যটা কোন পোটেন্সি করেছে বলো? আমরা ধরুন একটা টিউমারের উদাহরণ দিচ্ছি। আপনি একটা টিউমার দিয়েছে, তাকে 200 দিয়েছেন, 200 দিয়ে অপেক্ষা করছেন, সবকিছু হলো বলে একটা জায়গায় গিয়ে টিউমারটা আটকে গেল, আপনি আর এগোচ্ছে না, কিন্তু সিমটমও ওই ওষুধই আছে। আপনি তাকে 1M দিলেন, আরো উন্নতি হলো, টিউমারটা আরো ছোট হলো, একদম ছোট হয়ে আসলো, কিন্তু কিছুতেই ওটা যাচ্ছে না, একটা জায়গায় দাঁড়িয়ে গেল। তারপর আপনি তাকে 10M দিলেন, ওই ওষুধে টিউমারটা ভ্যানিশ হয়ে গেল। তাহলে এই যে তাহলে দেখতে পাচ্ছি প্রত্যেকটা শক্তির কিন্তু আলাদা আলাদা স্তর আছে, আলাদা আলাদা কাজ আছে, অ্যাকর্ডিং টু দেয়ার পাওয়ার। আরে পাওয়ার অনুযায়ী কাজ হবে তো, পাওয়ার সবার তো সমান হবে না। তাহলে এই পাওয়ার অনুযায়ী কাজ হবে। তাহলে এখানে তাহলে কি হচ্ছে, এই যে ওষুধটা যখন আমি 200 দিয়েছিলেন, তখনও গৌণ গৌণ ক্রিয়া কাজ করেছে, যার জন্য ইয়েটা কিছুটা কমেছে, টিউমারটা কমেছে। আমি খুব সহজ উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। তারপর 1M যখন দিলাম, সেখানেও গৌণ শক্তি কাজ করেছে, গৌণ আরোগ্যকারী শক্তি কাজ করেছে। 10M দেওয়ার পর ফিনিশ হয়ে গেল, সেটাও কিন্তু গৌণ ক্রিয়া। গৌণ ক্রিয়া ছাড়া আরোগ্য হয় না। তাহলে এইটা গৌণ ক্রিয়া ছাড়া আরোগ্য হয় না, সেটা আপনার প্র্যাকটিক্যাল প্রতিদিনের অভিজ্ঞতা দেখতে পাচ্ছেন। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, 3টে ওষুধ যখন একসঙ্গে দেওয়া হলো, তাহলে কি 3টে গৌণ ক্রিয়া তৈরি হয়েছে আমাদের দেহের মধ্যে? অবাস্তব কথাবার্তা। তাহলে বুঝতে পেরেছেন কোথায় গন্ডগোলটা এদের? নামকরা ব্যক্তিত্ব হলে গোগ্রাসে গিলবেন না। বিজ্ঞান কিন্তু আনুগত্য চায় না, বিজ্ঞান চায় প্রশ্ন। তাহলে তর্কের খাতিরে তাহলে কি হলো? এইবার আসা যাক, সে এরকম বলতে শুনেছি হেরিং ল ফলো করে সেরেছে। আমরা হেরিং ল তো বাবা একটা নয়, অনেকগুলো আছে। আপওয়ার্ড থেকে ডাউনওয়ার্ডস আছে, ইনওয়ার্ড টু আউটওয়ার্ড আছে, তারপরে মোর ভাইটাল অর্গান থেকে লেস ভাইটাল অর্গান আছে। তুমি যে 3টে ওষুধ দিয়েছো, এটাও, যার জন্য এটা বলার পর তো মানে হইচই পড়ে গেছিল আমার সেমিনারে। বলে না, তখন আমাদের যে সভাপতি ছিল বলছে, অমরনাথ তুমি থামো থামো, আমি বুঝে গেছি ওদের কোনো যুক্তি নেই, তুই চুপ করে যা। আমি তাকে এই প্রশ্নই করেছি, তোমরা তাহলে কি করে বুঝবে? তাহলে তাদেরকে 3টে গৌণ ক্রিয়া হয়েছিল, তাদের বলতে পারবে না, বলা সম্ভব নয়। কারণ এই যে গন্ডগোলের জায়গাটা বোঝা গেছে। আমি সংক্ষেপে বললাম, আমি কিন্তু প্রায় 20-22টা আমি তাকে কোশ্চেন করেছিলাম, একটার উত্তর করে দিতে পারি। এই হচ্ছে প্রথম আমি অর্গাননকে আংশিক মেনে যারা করে তাদের ইয়ে থেকে বলছি। এইবার একটু আসছি, সেটা হচ্ছে কি না, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিকিৎসক ছাত্রদের সঙ্গে আমার বেশ, এটা আগেই বলেছি আমি, বাদ দিন। এইবার হচ্ছে কি, এদের সঙ্গে আরেকবার আমার লেগেছিল, এটা লেগেছিল বালিগঞ্জে একটা কনফারেন্স হয়েছিল, উত্তর দিতে পারেননি। শেষ পর্যন্ত যিনি সভাপতিত্ব করছিলেন উনি তখন বলতে বাধ্য হলেন
যে দেখুন একটু ওয়েট করার দরকার ছিল। আসলে যিনি তাদের শিক্ষক যে তিনি কিন্তু এইগুলো তো করেন, আমরা তো জানি, সেটা বলা যাবে না, তিনি নামকরা ব্যক্তিত্ব। আসুন লজিকে আসুন। একটা পেশেন্টকে থুজা দেওয়া হয়েছে, থুজা দেওয়া হয়েছে কিসের জন্য? তার ওই আঁচিল আছে, আঁচিল আছে তার কিছু, তাকে থুজা দেওয়া আছে। তো 2 মাসের মাথায় দেখা গেল আঁচিলটা আস্তে আস্তে কমে গেল এবং আঁচিলটা আরোগ্য করতে শুরু করলো, এবং আঁচিল চলে যাবার কিছুদিন পরে তার শরীরে দাঁত বের হলো। যেই দাঁত বের হলো, দাঁত বের হলেই তাকে ব্যাসিলিনাম দিতে হবে, এইটা তাদের শিক্ষা। এবং সেটা দিয়ে কি হলো, দাঁতটা চলে গেল। দেখো, আরে বাবা, দাঁত এমন একটা জিনিস, আমরা অনেককে সারাতে পারি না। আমাদের 25-30টা পেশেন্ট আছে, তাদের কনভিন্স এমন করেছি, তারা কোনোভাবেই ওখানে মলম লাগায় না, বলে ওইটা চুলকে একটু আরামই পাই, অসুবিধা গেছে। যে যেমন আমাকে ডাকে আর কি, সে বলছে এটা করে তো ভালো আছি, দাঁত কি সারাতে পারবো সবাইকে? তা তো নয়। ফলে তিনি সারিয়ে দিয়েছেন, ফলে তিনি বড় চিকিৎসক। আমি দাঁত সারবে কবে নিজেও বলতে পারি না, বলতে পারি না। আমি দেখুন বাবা, সারতে পারে না সারতে পারি, থাকলে থাকুক, এটাকে চাপা দেবেন না, চাপা দিলে কিন্তু মরবেন। পেশেন্ট তার অভিজ্ঞতা দিয়ে কি বুঝলো, দাঁতটা যে বেরিয়ে গেল, কি হলো না, ওইদিকে আঁচিলটা সেরে গেল, দাঁতটা বেরিয়ে আসলো। এগুলো তো এলিমিনেটিং প্রসেস। যেই চ্যালেঞ্জ বলেছেন বলে নয়, আমরা নিজেরাও এরকম এলিমিনেটিং প্রসেস গুলোকে আমরা দেখতে পাই। তাহলে কি হলো, এই যে তিনি ব্যাসিলিনামটা দিলেন, কি দেখে দিলেন? দাঁত দেখে দিলেন। প্রথমে তিনি যখন সুজাটা দিয়েছিলেন, পেশেন্টটাকে সর্বদিক থেকে দেখে দিয়েছিলেন, সার্বিকভাবে তাকে প্রেসক্রিপশন করে। দ্বিতীয় ক্ষেত্রে কি করে, দাঁতটা যে বেরোলো, স্পেসিফিক মেডিসিন হয়ে গেল ব্যাসিলিনাম। তাহলে কি হলো, তার এই প্রয়োগের ক্ষেত্রে তার ব্যাকগ্রাউন্ডে তার মোডাস অপারেন্ডিটা কোথায়, ওইখানেই তো গণ্ডগোল। এখানে তো সার্বিকতা ভাবা হলো না, শুধু দাঁতকে ভাবা হলো। আরে তুমি কখনো সার্বিকভাবে ভাববে, টোটালিটি অফ সিমটম ভাববে, কখনো তুমি সিঙ্গেল প্রেসক্রিপশন করবে? এটা কোন ধরনের হোমিওপ্যাথি? নাম করা ব্যক্তিত্ব, বলা যাবে না। আপনারা ভাবুন, গ্রহণ করতে পারিনি। কি হলো, তাহলে এইটাকে ওনারা মায়াজম নাশক চিকিৎসা বলছেন। এখান থেকে কয়েকটি প্রশ্ন উদয় হয় আমাদের মনে। কি উদয় হয়? প্রথমত, দাঁত দিয়ে পুরনো চাপা দেওয়া লক্ষণ কিনা জানবার প্রয়োজন বোধ তারা করে না। এটা বড় অদ্ভুত ব্যাপার, তারা প্রয়োজন বোধ পর্যন্ত করে না। আমি এমন পেশেন্টও পেয়েছি হাঁপানির ক্ষেত্রে, বলতে পারেনি, দাঁতটা যখন তার বের হলো, তার ঠাকুমা কয়েক মাস বাদে বলছে, হ্যাঁ ওর ছোটবেলা ওই কুচকি দাঁত ছিল, ওই নারকেল পোড়া দিয়ে ওকে সারিয়েছিল। তাহলে ও যেই বললো যে আমার দাঁত কোনদিন ছিল না, আপনি নিশ্চিন্ত হয়ে গেলেন, এমন নাও হতে পারে, পেয়ে যেতে পারে, লাকি ম্যান হলো। তো ফলে এই যে একটা বিনিময়ে আর একটা যখন ফেরত আসছে, আমার যেমন চাপা পড়লে যেমন একটা রোগ আসে, এগুলো তো আপনারা জানেন, পড়েছেন তো, রেপার্টারি তো দেখতে পাবেন, স্কিন ডিজিজ চাপা পড়ে এই হয়েছে, এইটা চাপা পড়ে ওই হয়েছে, ফিভার চাপা পড়ে এই হয়েছে, এগুলো তো আপনি পাবেন। গনোরিয়া চাপা পড়ে, সাইকোসিস চাপার গল্প তো আপনারা পাবেন। তাহলে ব্যাপারটা কি, এইটা একটা হতে পুরনো লক্ষণ হতে পারে। পুরনো লক্ষণ যদি হয়, তাহলে কেন্টের 11 নম্বর অবজারভেশনটাকে আমরা উপেক্ষা করব কেন? সেখানে কি বলছেন কেন্ট 11 নম্বর অবজারভেশনে? সেটা হচ্ছে যে পুরনো সিমটম গুলো ফিরে আসবে। তো পুরনো সিমটম যখন ফিরে আসবে, আমাদের কি বুঝতে হবে? পেশেন্টকে আশ্বস্ত করতে উনি বলছেন, ইউ আর অন দি রোড অফ কিওর, আপনি আরোগ্যের পথে চলতে শুরু করেছেন, আপনাকে সহ্য করতে হবে, বা এটা বুঝতে হবে, এটা কিছু করবেন না, লাগালেই বিপদ। তাহলে হচ্ছে এই যে দাঁত প্রকাশিত হলেই যে স্পেসিফিক একটা মানে ব্যাসিলিনাম দেবো, দিলে হয়তো চলেও যায়, হয়তো আমি আবার ঠকেছি, সে গল্পটা বলতে হবে, আমার তো পোড়া কপাল, আমি তো এরকম সাফল্য পাই না সমাজে, সেটাও পরে বলছি আপনি। তাহলে ব্যাপারটা কি হচ্ছে, যে এদের ক্ষেত্রে দ্বিতীয় ব্যবস্থাপত্রের নিয়ম অনুযায়ী কি, যে একটা সিমটমের পর একটা যদি বেরিয়ে আসে, সেক্ষেত্রে আমাদের অপেক্ষা করাটা নিয়ম, সেই ওষুধে সে যাবে কিনা আমাদের অপেক্ষা করা দরকার আছে। এবার আমি কেন্টের যদি আপনি সেকেন্ড প্রেসক্রিপশন যদি ভালো করে পড়েন, বা রবার্টসে যদি পড়েন, একটু ভালো করে বুঝতে পারবেন কেন অপেক্ষা করতে হয়, কিসের জন্য অপেক্ষা করতে হয়।
এবং সেখানে আমাদের বুঝে চলতে হবে যে এই অপেক্ষাটা কতটা সময় করব, এটাও বোঝার বিষয়। তাহলে কি হচ্ছে এখানে, একটা মজার ব্যাপার হচ্ছে কি, এই যে দাঁত যেটা আমরা দেখতে পাচ্ছি, দাঁত সম্পর্কে দুটো ভিন্ন মত আছে। এটা কেউ বলছেন টিউবারকুলার। টিউবারকুলার একদিকে কথাটা খুব মিথ্যা না, টিউবারকুলার দু রকমের হয়, সোরা সিফিলিস, সোরা সাইকোসিস। এবং দাঁতটা বেশিরভাগ ক্ষেত্রে সোরা সাইকোসিস কম্বিনেশন। এইগুলো যদি আপনারা না বোঝেন, কখন টিউবারকুলিনাম কখনো কখন ব্যাসিলিনাম, যদি না বোঝেন, এটা বুঝতে গেলে শুধু ওই দাঁত দেখে দিতে হয় না ওষুধ, টোটাল ফেনোমেনাটাকে ভাবতে, ওই যে বলা ইন্ডাকটিভ লজিক, টোটালটা ভেবে তারপর ডিসিশন আপনাকে নিতে হবে। ডিসিশন একটার উপর ভিত্তি করে আমরা নিতে পারি না। তো ডাক্তার বার্নেট এরকম একটা ব্যাসিলিনামের প্রয়োগ করার কথা বলেছেন, সেই জন্য অনেকেই চোখ বুঝে দেয়, বার্নেট বলেছে। স্বয়ং হ্যানিম্যানও তো বলেছিলেন যে প্রেগনেন্ট মহিলাদের সালফার দিতে বলেছে, তখনকার বিচারে ঠিকই ছিল, প্রাধান্য ছিল। আমি তাকে মানতে গিয়ে ভালো রকম ঝাড় কিছু খেয়েছিলাম। তারপর ডক্টর কেশি দাসের কাছে বলার পর বলছে, ওরে বাবা, তুই তোর কাছে সদিচ্ছ নীতি বলো না হ্যানিম্যানের এই বক্তব্য বলো। আমি স্যার সদিচ্ছ নীতি বল, হ্যানিম্যান কি কোনো জায়গায় বলেছেন যে সদিচ্ছ নীতি ছাড়া আরোগ্য হবে বা কাজ হবে? তোরা হ্যানিম্যানের এই বক্তব্যকে তুই মানলি, তো সালফার দিতে গেলে সালফারের সাদৃশ্য আছে কিনা তুই দেখবি না? উনি কি বলেছেন সাদৃশ্য না থাকলেও দিতে হবে? এই কথাটা কি ওখানে বলেছেন উনি? না স্যার, প্রেগনেন্ট মহিলা, হ্যাঁ বলেছেন তো প্রেগনেন্ট মহিলাদের দিতে হবে, কিন্তু সাদৃশ্য ছাড়া তুই দিবি কি করে? সব কথাই কি হ্যানিম্যান বলে দেবেন? তোরা ভাববি না। এবং এই কপাল ভালো যে এই ধরনের শিক্ষকদের পাল্লায় পড়েছিলাম বলে আমি অর্গাননটাকে সার্বিকভাবে ভাবি। আমি ওই জন্য দেখেন অ্যাপোরিজম আমি মুখস্থ বলতে পারি না, আমি করার চেষ্টা করি। একটা সময় অনেক মুখস্থ ছিল, করিনি। রেপার্টারি মুখস্থ ছিল এক সময়, কেন্টের রেপার্টারি আমি পাতা বলে দিতে পারবো, কোন দিকে কি আছে, কত গ্রেডেশনে, সব বলে দেবে। ওই করে ডাক্তার হোমিওপ্যাথ তৈরি হয়, পণ্ডিত তৈরি হয়। এবার দাঁতটাকে একটু বিশ্লেষণ করি আমরা। দাঁত চুলকায়, তাই সোরা, যে সোরা, এই যে চুলকানি যেটা ইচিং, ইচিং হচ্ছে প্যাথোগনমিক অফ সোরা, যে সোরার একটা মারাত্মক বৈশিষ্ট্য। এখানেও ইন্টেন্সিটি গুলো দেখতে পাবেন, ইন্টেন্সিটি গুলো বুঝতে হবে। আচ্ছা, এবারে কি হচ্ছে, এটি গোলাকার ভাবে নিজেকে পৃথক রাখে। আপনি দাঁত যেখানে দেখবেন একটা গোল ইয়ে নিয়ে বাইরের চামড়াগুলো থেকে নিজেকে আলাদা করে নেয়। এই যে আলাদা করে নিচ্ছে, দিস ইজ আইসোলেশন, পৃথক করা, পৃথক করা। তাহলে এই যে পৃথক করা, আইসোলেশন, এই বৈশিষ্ট্যটা কার, পরে আসছি আমি। আবার এই যে পৃথক করা, আইসোলেশন, এটা হচ্ছে সাইকোসিসের বৈশিষ্ট্য, এটা হচ্ছে সাইকোসিসের বৈশিষ্ট্য। এবার হচ্ছে সাইকোটিক পেশেন্ট জেদি হয়, জেদি তো হবেই, সে তো অন্য কারো মত মানবে না, নিজের মতটাই মানবে। স্যার পৃথিবীর অন্যান্য মতের থেকে সে নিজেকে গুটিয়ে নিয়ে সে তার নিজের মতে চলবে। এই যে আইসোলেশন, এবং ধরুন আপনার যেসব ইয়েগুলো আপনি দেখতে পাবেন, ডিপ্রেশন বলুন, সিজোফ্রেনিয়া বলুন, সেই পেশেন্টগুলো কিন্তু তাকে এই ভার্চুয়াল জগৎ থেকে নিজেদের আইসোলেট করে ফেলে। এগুলো আপনার প্র্যাকটিস অফ মেডিসিন করতে গিয়ে পাবেন এগুলো। তারপরে এগুলো কি, এগুলো সব সাইকোসিসের একটা প্রকাশ, এছাড়া অন্য কিছু নয়। তাহলে বোঝা যাচ্ছে যে এই যে আঁচিল আরোগ্যের মাধ্যমে কি হলো, আঁচিলটা আরোগ্য হলো, যেখানে দাঁতটা বেরিয়ে আসলো, তার কি এখানে কি বেরোবে? এটা সাইকোসিস, এটা এই এই যে ইয়েটা, ফেনোমেনাটা, এইটা কিন্তু সাইকোসিস। কেন না, এলিমিনেটিং প্রসেস হলে পরে এক্সিস্টিং ডিজিজটা চলে যাবে, চলে গেছে। তাই তাহলে আঁচিলের ক্ষেত্রে আমরা কি করে দেখেছি, সাইকোটিক ওই আমরা অপেক্ষা করতে চলে গেছে। অনেক সময় অন্য মেডিসিন যে লাগেনি কথা বলবো না, কোনো কোনো ক্ষেত্রে লেগেছে। এবং আমার এক ডাক্তার বন্ধুর একটা কথা বলছি, আমার কপাল ভালো যে আমি হোঁচটটা ভালো জায়গায় খেয়েছি, যার জন্য আমি আর এই পথে হাঁটিনি কোনোদিন। এটা সত্যি ভাগ্য থাকা দরকার। মানে আমি মনে করি যে ফেলিওর হওয়াটা খুব দরকার জীবনে, মানে উপযুক্ত শিক্ষা, মানে চর্চাপাটি না খেলে মানুষ শেখে না। আমার এক চিকিৎসক বন্ধুর মেয়েকে হাঁপানির জন্য মেডও দিয়েছিল। হাঁপানি সেরে যাওয়ার পর
তার কি হলো, সেরে যাওয়ার পর কি হলো না, অনেক দাঁত বেরোলো, অনেক তার দাঁত বেরোলো। ঠিক আছে, ডাক্তার বন্ধু তো, দাঁত বেরিয়েছে, অপেক্ষা করছে। 1 বছরেও সেরকম কিছু কমলো না। 1 বছর কি তার একটু বেশি হবে বোধ হয়। ওই যে অমরদা কি হলো, আমরা কি করবে, তোমার মেয়ে তো সুস্থ আছে, তাকে কিছুদিন বোঝাতে পারছি না, কোনো ভাই বোঝাতে পারছি না। সে ডাক্তার হলো, হোমিওপ্যাথিক প্রিন্সিপালটাই সে বুঝতে পারে, বুঝতে পারলে চুপ করে থাকতো, আমার সঙ্গে এরকম করতো না। যাই হোক, এরকম করতে করতে সে কি করলো না, আর কিছু আমাকে জানালো না। জিজ্ঞেস মায়ের সাথে জিজ্ঞেস, কি গো মেয়ে কেমন আছে, না মেয়ে ভালো আছে এখন। তারপর ভালোও হয়ে গেছে। এরকম করে বছর খানেক কি বছর দেড়েক বাদে হবে, হঠাৎ করে তার ভয়ঙ্কর হাঁপানি শুরু হয়েছে, একদম হসপিটালাইজ করতে হয়েছে। তারপরে আমি তো ধরেছি, ওটা সেরে গেল, হাঁপানি হঠাৎ করে আসলো, ইট ইজ ইম্পসিবল, তুমি কিছু গন্ডগোল করেছো। প্রথমে কিছুতে স্বীকার করে না, যাই হোক শেষ পর্যন্ত স্বীকার করেছে। আমি বলি, দেখো বাবা, আমি দেখবো না, তুমি গন্ডগোল কিছু করেছো। লাস্ট পর্যন্ত স্বীকার করেছে বাধ্য হয়ে, হ্যাঁ আমি এরকম ব্যাসিলিনাম দিয়েছিলাম, ব্যাসিলিনাম দিয়ে ওগুলো মাস দেড়েকের মধ্যে ঠিক হয়ে গেছে। ও তাই বুঝি, এখন কি বুঝলে, না আগের থেকে ভয়ঙ্কর অবস্থা। তারপরে এই যে সাপ্রেশনও হতে পারে এইরকম ভাবে, এটা একটা ব্যাপার। আবার ওই ওই শিক্ষকের একটা ব্যাপার ছিল কি জানেন তো, ড্রাই চুলকুনি যদি বেরোয় ওষুধ দেওয়ার পর, মানে বিশেষ করে অ্যান্টিসাইকোটিক বা অ্যান্টিসিপিলিটিক দেওয়ার পরে, তিনি কি করে একটা সালফার মেরে দিতেন। কোথায় না হ্যানিম্যান বলেছেন, একটা জায়গায় বলেছেন, অর্গানা সালফারের কথা বলেছেন। কিন্তু যে কথাটা বলেনি যে সিমিলিমাম না হলে তো সালফার দেওয়া যাবে না, এইটা আমরা ভুলটা করি কেন। হ্যানিম্যানকে কোনো জায়গায় বলেছে সিমিলিমাম না হলে পরে এই ওষুধটা দেওয়া যাবে? হ্যানিম্যান বলেছেন এই ওষুধটা দিতে হবে, দিতে হবে মানে কি, সেটা সিমিলিমাম হলে তবে তো দেবো, সিমিলিমাম না হলে দেওয়ার তো আমাদের অধিকার নেই। তাহলে আজকে এই যে আলোচনাটা থেকে আমি কি বলতে চাইছি, যে আমাদের প্রতি মুহূর্তে নীতিনিষ্ঠ হতে হবে এবং নীতি ওরিয়েন্টেড, নীতিসম্মত পথে আমাদের চলতে হবে, অর্গাননকে মাথায় রেখে চলতে হবে, অর্গাননের কোনো বিকল্প নেই। আজকে আমি এইটুকু আলোচনা করেছি, আমি মনে করছি এই আলোচনাটা অনেকটা বেশ শক্ত আলোচনা। সেই জন্য এর পরের আলোচনাটা আরম্ভ করতে গেলে আর সময় পাওয়া যাবে না, কারণ ব্যাপার হচ্ছে যে সেটা করতে গেলে আরো 20-25 মিনিট লেগে যাবে, অনেক 15-20 মিনিট তো লাগবেই। সেই জন্য আজকে আমি আর আলোচনা করছি না, আমি এখানে শেষ করলাম। কারো যদি প্রশ্ন থাকে, প্রশ্ন অবশ্যই করতে পারেন। প্রশ্ন নেই কারো? তাহলে হয়তো কাউকে বোঝাতেই পারিনি। হ্যাঁ, স্যার নাজিমুদ্দিন বলেন। আমি 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 একটু কথা বলতে চাই। আহ, হ্যাঁ বলুন। প্রশ্ন প্রশ্ন কারো আছে কিনা আমি জানি না, তবে আমার আমার কাছে মনে হচ্ছে যে স্যার যেভাবে বলেন, আমরা স্যারের ভাষার সাথে পরিচিত, খুবই সরলভাবে বলার চেষ্টা করেন তিনি, এবং সেই চেষ্টা সফল, আমরা অন্তত সেটুকু অনুধাবন করতে পারি, কারণ আমরা বুঝতে পারছি। আর স্যারকে আরেকটা বিষয় বলতে চাচ্ছিলাম যে স্যার এই যে আহ, যে একটা দাঁত যে কখনোই কেবলমাত্র একটা মায়াজাম হতে পারে না, বা তাদের ভেতরেও যে আরো কিছু বিষয় আছে যা চিন্তা করতে হবে। এই যে সোরাকে কিভাবে চিনবো, সাইকোসিসকে কিভাবে চিনবো, এই যে একটা ধারণা দিলেন স্যার, এটা আমরা সায়েন্সের কাছ থেকে শুনেছি, আরো আগে থেকেই শুনে আসছি, কিন্তু এখন এসে সেই চিন্তাটা আমাদের কাছে মানে ভিত্তিটা আরো শক্ত হলো। এবং আমি আমি আশা রাখবো স্যার, আপনি যেহেতু এইরকম আলোচনা করেন, আলোচনা প্রয়োজনে যদি যদি সুযোগ হয় স্যার একটু বাড়িয়ে এইরকম বিষয়গুলোতে আরেকটু টাচ করবেন, তাতে আমরা আরো উপকৃত হব বলে আশা রাখছি স্যার। হ্যাঁ, আমি কথা বলতে বলতে আমি আসছি, তো আমি এগুলো জেন কাঞ্জিলারের টপিকস গুলোর উপর আলোচনা করছি। হ্যাঁ, সেটা জেন কাঞ্জিলার যা বলেছেন তার সঙ্গে তো আমার অনেক কিছু যোগ করেছি। আমি আমি শুধু জেন কাঞ্জিলার উপরে করছি তা তো না, গোটা হোমিওপ্যাথি জগৎটা এর সঙ্গে যোগ করে দিয়েছেন, যোগ করে দিয়ে করছি। এবং আর মজার ব্যাপারটা কোথায় জানেন তো, আপনার পেশেন্টের কথাবার্তার মধ্যে দিয়েই আপনি বৈশিষ্ট্যগুলোকে চিনতে পারবেন। আপনি একটা জিনিস চিন্তা করে দেখুন,
আপনি একটা বাড়ি করবেন মনে করলেন, তো বাড়ি করলে পরে আপনি কি করছেন? ইট কিনে আনবেন তো, এবং ইটের গায়ে দেখবেন নাম লেখা আছে, দেখবেন কোম্পানির নাম লেখা আছে। তেমনি প্রত্যেকটা সিমটমের মধ্যে কিন্তু ওই মায়াজামের এটা লেখা আছে। এইটা মায়াজাম মুখস্থ করে হয় না, এটা বোঝার জিনিস। মায়াজাম সম্পর্কে আমাদের হোমিও ডাইজেস্টেই আমার 3টে ভিডিও আছে, একটু খোঁজ করে দেখবেন। আমি একদম ভিন্ন আঙ্গিকে করেছি, আমি কোনো বই থেকে সরাসরি করিনি, একদম নতুনভাবে খুব সহজ করে আমি সেটা করার চেষ্টা করছি। বুঝতে কারো অসুবিধা হবে বলে আমার মনে হয় না। ওটা আছে, কত মিনিটের ভিডিও ভুলে গেছি, সেটা মনে নেই। একটু হোমিও ডাইজেস্টে খুঁজবেন পুরোনো আমলের ভিডিওগুলো ওই মায়াজামের হ্যাঁ, উপরে হোমিও স্যার আমি ডাইজেস্টের মায়াজম নামে যে প্লেলিস্ট আছে ওখানে গেলেই পাবেন। জি জি জি, আমি আছে। ওখান থেকে পেয়েছি, শুনেছি, এবং আমিও সবাইকে বলবো সবাই যেন শুনে রাখেন। শুধু আর কারো কোনো অবজারভেশন করুন আর বিশ্লেষণ করুন, পর্যবেক্ষণ বিশ্লেষণ, আর সৎ হন। আমি ভুল করি সেটা বোঝার চেষ্টা করুন, স্বীকার করুন। যত স্বীকার করবেন, যত ভুলটাকে সংশোধন করার চেষ্টা করবেন, তত উন্নতি হবে, আর যত লুকোবেন তত ক্ষতি হবে আপনার। স্যার আমার একটু বিষয় ক্লিয়ার হওয়া দরকার আছে। হ্যাঁ, এই বলুন। যে আপনি বললেন যে একটা হাঁপানি রোগীকে প্রেসক্রাইব করার পরে হাঁপানিটা সেরে গেল কিন্তু দাঁত দেখা দিল, যে একটা যুক্তিসঙ্গত সময় পর্যন্ত অপেক্ষা করার পরেও যদি দাঁতটা না যায়, সেই ক্ষেত্রে কি আমরা দাঁতের জন্য নতুন করে কোনো ওষুধ ভাবতে পারি না? হ্যাঁ, ভাবতে পারি। ওই কি, আমরা তো সব সময় টোটালিটি করেই করতে হবে যা কিছু করি। দাঁতটার জন্য দাঁতটার জন্য আপনাকে পেশেন্ট পার্টি আপনাকে বিরক্ত করে মারবে, এটা স্বাভাবিক, কারণ পেটের পেশেন্ট তো আর হোমিওপ্যাথি বোঝে না। এইবার আপনি যদি কোনোভাবে ওখানে বিভ্রান্ত হয়ে কোনো কিছু করে ফেলেন, তাহলে মহা মুশকিল হয়ে যাবে। আমি একটা রিসেন্ট একটা পেশেন্টের কথা বলছি, তার হঠাৎ শ্বাসকষ্ট হচ্ছে। আমার এই 2 সপ্তাহ আগের ঘটনা একটা বলছি। তা সে অন্য একটা পেশেন্ট তাকে ধরে নিয়ে এসে শ্বাসকষ্ট হচ্ছে, তা সেই কিসের জন্য তার অ্যালার্জি হয়েছিল, এক হোমিওপ্যাথি ডাক্তারকে দেখিয়েছিল, সে খাওয়ার পরে তার শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে। বড় অবাক কাণ্ড। এইবার ঘটনা কি যে তাকে রিউমেক্স দেওয়া হয়েছে, এবং তার ইয়েটা ছিল কি, জামা কাপড় খুললে পরেই তার প্রচন্ড রিউমেক্স দিয়েছিল, 5টা না 6টা ডোজ দিয়েছিল। ওটা তো চলে গেছে, এই শ্বাসকষ্ট শুরু হয়েছে। তো ওই ডাক্তার, ও হোমিওপ্যাথি পছন্দ করে, আমার কাছে নিয়ে এসেছে। তা কেস রেকর্ডিং করে আমি ওষুধ দিয়েছি। তা এখনো পর্যন্ত রেজাল্ট আসেনি, সামনের বৃহস্পতিবার আমি জানতে পারবো। তাহলে এই যে ব্যাপারটা কিরকম হলো, এখানে কি এই টোটালিটি বিচার করা হলো কি? এখানে পেশেন্টটা আমরা কি করি, আমরা জানি এটা আমি 2 দিনে কি 1 মাসে কি 2 মাসে সারাতে পারবো না। পেশেন্টকে রেকর্ডিং এর সময় বলে দিতে হবে, কবে সারবে আমি বলতে পারবো না। তবে এটা যদি থাকে, এর বিনিময়ে ভেতরের যে বড় বড় রোগগুলো সেগুলো সেরে যাবে। আপনি রাজি থাকেন তাহলে দেখুন, নাহলে চলে যান। আমরা ওটা বলতে পারি না, চলে গেলে আমি আমি খাবো। হোমিওপ্যাথি ডাক্তাররা তো বেশিরভাগই গরিব। এই লড়াইটা, সত্যের সঙ্গে লড়াই করতে গেলে দারিদ্রের থেকে লড়াই করা খুব কঠিন, কিন্তু করতে পারলে একটা সময় দারিদ্র কেটে যাবে। সবচেয়ে বড় কথা, মানসিক শক্তিটা পাবে। আর মানসিক প্রশান্তি হচ্ছে এই জগৎ, এই বর্তমান যুগে এইটাই তো নেই মানুষের। সব আছে, সব আছে, মানসিক শান্তি নেই, প্রশান্তি নেই। এইটা আসবে সত্যকে অবলম্বন করে। এবং আমি একটু আগে বলেছি, আমার অনেকগুলো পেশেন্ট আছে যাদের দাঁত ফাঁত আছে, তারা সারাবার নামা আশা করেন, বলে মাঝে মাঝে চুপবেন, একটু আরাম হয়, তোমার এটা উপহার, এরকম বলে আমার গিফট। জি স্যার। স্যার এখানে মানে এখানে পরিস্থিতিতে আমরা স্যার কখন না, প্রেসক্রাইব করবো আর কখন করব না, মানে ওয়েট করবো? ওটা আপনারা এখন আসতে পারবেন না। আমি কতবার মার খেতে খেতে বেঁচে গেছি এইসব বেড়াবার জন্য। সেটা, সেই স্টেজটা আমাদের পেরিয়ে গেছে যদিও। হ্যাঁ, ওটা আপনাদের আস্তে আস্তে আসবে, কিন্তু আপনি পেশেন্টটাকে বোঝাবেন এটা চট করে সারবে না। যদি রাজি থাকেন তাহলে করুন। আপনি কেন অন্যায় কাজটা করবেন না? পাপটা আপনি করবেন না 2 টাকার জন্য, কেন করবেন? আমি মরতেও দেখেছি। ওষুধ দেওয়ার পর, হাঁপানি সারার পর তার পায়ে একজিমা বেরোলো, প্রচুর রস কাটতে শুরু করলো। সে 2 মাসের রস আমি কমাতে পারলাম না। আমি তো প্লাসিবো দিচ্ছি, আমি বুঝতেই পারছি, কিন্তু সে মানতে পারলো না। তারপর টপিক্যালে দেখিয়ে ওটা করলো, করার মাসখানেকের মধ্যে শ্বাসকষ্ট ডেভেলপ করে মারাই গেল লোকটা।
এরকম বহু আমি জীবনে দেখেছি, মানে হাফ যে ফল কি ভয়ঙ্কর এটা আমি জানি। তো ফলে আমাদের এই লড়াইটা কিন্তু করতে হবে। এটা লড়াইটা মানসিক লড়াই। দেখুন, একটা হোমিওপ্যাথি করতে গেলে একটা মানসিক বিশেষ মেকআপ যদি না হয়, মানসিক চরিত্র যদি গঠন করতে না পারেন, আপনি হোমিওপ্যাথ হতে পারবেন না। হোমিওপ্যাথ হওয়ার হোমিও ফিজিশিয়ান হওয়ার মধ্যে অনেক পার্থক্য। আপনি কটা পেশেন্ট দেখেন, কতগুলো আপনি রোজগার করেন, এটা দিয়ে কিন্তু আপনার হোমিওপ্যাথের মূল্য হয় না। এই জায়গাগুলো বুঝতে হবে। আশা করি আমি বোঝাতে পেরেছি। আর কোনো প্রশ্ন আছে? জি স্যার, বুঝতে পেরেছি। আর আজকে আর কোনো কোশ্চেন নাই স্যার। আচ্ছা, আর কারোর কোনো প্রশ্ন আছে? আচ্ছা, প্রশ্ন যদি না থাকে তাহলে আমরা স্যারের পরে